ব্যয় রেখার আকৃতি দেখো, আমরা অলরেডি টিএফসি কেমন দেখেছি, টিএফসি দেখেছি এইরকম টিএফসি। আচ্ছা, টিভিসি কেমন দেখেছি, টিভিসি দেখেছি এইরকম ভাবে, এইরকম টিভিসি। না, প্রথমে অবতল তারপরে উত্তল, প্রথমে অবতল তারপরে উত্তল। প্রথমে অবতল তারপরে উত্তল, এইরকম আমরা কার্ভ গুলো আগের দিন দেখেছিলাম। এইবার আমাদের এখানে বলছে টিভিসি রেখা প্রথমে অবতল পরে উত্তল হলো। টিভিসি প্রথমে প্রথম থেকে কেন অবতল হয় তারপরে কেন উত্তল হয় সেটিকে পরিবর্তনীয় অনুপাতের নিয়মের সাহায্যে ব্যাখ্যা করা যেতে পারে। পরিবর্তনীয় অনুপাতের নিয়মে বলা হয় যে একটি উপাদানকে স্থির রেখে যদি একটি উপাদানকে ক্রমাগত বাড়ানো হয় তাহলে পরিবর্তনীয় উপাদানটির গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন প্রথম দিকে বাড়বে তারপরে কমবে। এইটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, অনেক দিন আগে উৎপাদন যখন পড়েছিলাম, উৎপাদনে আমরা কি পড়েছিলাম, পরিবর্তনীয় অনুপাতের নিয়মে কি পড়েছিলাম, কার কার মনে আছে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম আমরা কি জানছি? আমরা জানছি যে টোটাল প্রোডাকশন কি হচ্ছিল, টোটাল প্রোডাকশনের ক্ষেত্রে যদি সবকিছু অপরিবর্তিত থাকা অবস্থায় যদি একটি উপাদানকে ক্রমাগত ব্যবহার করা হয় তাহলে সেটার প্রথমে কি হবে, প্রথমে ক্রমবর্ধমান হারে উৎপাদন বাড়বে, পরে ক্রমহ্রাসমান হারে উৎপাদন বাড়বে। যার জন্য কি হবে, টোটাল প্রোডাকশনটা বাড়বে, কিন্তু প্রথমে ক্রমবর্ধমান হারে যখন বাড়বে তখন এপি কি হবে, এপি বাড়বে, ক্রমহ্রাসমান হারে যখন বাড়বে তখন এপি কমবে, তাই তো? আবার এমপির ক্ষেত্রেও একই, এমপির ক্ষেত্রে প্রথমে বাড়ে এপি পরে কমে। এইটা আমরা কিসে ব্যাখ্যা করেছিলাম, প্রোডাকশনে। এই প্রোডাকশনের ক্ষেত্রেই ভালো করে ব্যাপারটা বোঝো যে কোনো কিছু তুমি উৎপাদন করছো, ঠিক আছে? ধরো লেবার দিয়েছো, লেবার 1 2 3 4 5, আমি লেবার দিয়েছি, ঠিক আছে? উৎপাদন থেকে আমরা একটুখানি উৎপাদনের যে এগুলো ছিল আমরা একটু দেখবো, দেখে লিখবো। বলো, এটা করে নিই, এটা করানোর পরে একটু মনে করিও, ঠিক আছে? এটা শুরু করেছি তো হঠাৎ করে আবার ওটা করতে পারবো না, বুঝলে কি বললাম? কাছে, এই কাছে কি গো, দেখো এখানে আমাদের কি ছিল, 10 10 26 42 56 78, এটা আমরা আগে দেখেছিলাম, এটা হচ্ছে টোটাল প্রোডাকশন। আর এপি কি ছিল, এপি ছিল 10 13 10 13 তো, হ্যাঁ 13 14 14 14 14 14, পরেরটাও করি 6 7, 6 7টাও করি তাহলে বুঝতে অসুবিধা হবে। 6 কত, ও এটা 70, সরি এটা 70 78 70 78 84, না হলে এটা হচ্ছে আমাদের 14 13 12। খুব ভালো করে বোঝো যে এখানে আমাদের টোটাল প্রোডাকশন বাড়ছে কিন্তু অ্যাভারেজ প্রোডাকশন কি হয়েছে, প্রথমে বেড়েছে, এতটা বাড়ার পরে এই দিকটা হচ্ছে কমতে শুরু করেছে। তার মানে তোমরা ভাবো যে আমি যে খরচাটা করছি, একজন লেবারকে ধরো আমি 10 টাকা দিই, দুজন লেবারকে কত দিতে হবে? আমি তো তাকে বলতে পারবো না যে তুমি উৎপাদন কম করছো, তোমাকে কম টাকা দেবো। যদিও বাস্তবে ভাবো, বাস্তবে কিন্তু যখন প্রথম লেবার জয়েন করে তাকে কিন্তু কম টাকাই দেওয়া হয়, কিন্তু ধরা হচ্ছে যে সবাই একসঙ্গেই কাজ করছে, তো তখন কি হচ্ছে, 20 টাকা দিতে হচ্ছে, একে কি দিতে হচ্ছে, 30 টাকা দিতে হচ্ছে, একে 40 টাকা দিতে হচ্ছে, একে 50 টাকা দিতে হচ্ছে, একে 60 টাকা দিতে হচ্ছে, একে 70 টাকা দিতে হচ্ছে। আমার খরচাটা কি করে হচ্ছে, আমার খরচাটাকে যদি আমি 10 না, এটাকে একটু একটু বেশি করেই ধরলাম, একটু বেশি করে ধরলাম, হ্যাঁ
এটা ধরো 12, ধরো 12 টাকা, প্রথম জনকে 12, তারপরের জন 24, তারপরের জন 36, তারপরের জন, তারপরে করলে কত হবে? আচ্ছা 12 12 আমি করে রাখলাম যে সবাই একজন লেবার, একটা একটা করে লেবারকে ধরো 12 টাকা করে দিতে হচ্ছে। তাহলে প্রথম লেবারকে আমি প্রথম লেবারের কাছ থেকে কত পাচ্ছি? মার্জিনালে চলে গেলাম, মার্জিনাল এমপি চলে গেলাম, এমপি তে আমি 10 পাচ্ছি, তারপরে 16 পাচ্ছি, তারপরে 14 14 8 6 4। ভালো করে বোঝো ব্যাপার, যে আমি সবাইকে 1 নম্বর লেবারকেও কত টাকা দিচ্ছি? 10 টাকা দিচ্ছি। 7 নম্বর লেবারকেও এই 12 টাকা দিচ্ছি, 12 টাকা দিচ্ছি। কিন্তু এই 7 নম্বর লেবারে আমি কত টাকা বিক্রি করে কত টাকা পাচ্ছি, বা বিক্রি কতটা করতে পারছি, কতগুলো দ্রব্য? ধরো 4 টাকাই পাচ্ছি। দেখো ধরো আমি এটা টাকার হিসাবেই ধরছি, কতগুলো দ্রব্য নামে? ধরো প্রথম জন করেছে 10 টাকার কাজ, সে এভারেজেও 10, মার্জিনালেও 10। এবার দুই নম্বর লেবার দুজনে মিলে কত করেছে? 26। দুজনে মিলে গড়ে আমি কত পাচ্ছি? গড়ে কত? গড়ে পাচ্ছি 13। হ্যাঁ, এইবার আমি এই একজন লেবারকে 10 টাকা দিচ্ছি, দুজন লেবারকে দিচ্ছি 20, 30, 40, 50, 60, 70। এইটা ধরো মোট ব্যয়। আচ্ছা এদিকে গড় ব্যয় করলাম, গড় ব্যয় বা এদিকে হচ্ছে কি লিখতে পারো? এভারেজ কস্ট। এভারেজ কস্ট কত হবে? 10 10 10 10 10 10 10, তাই তো? সবাই 10, ঠিক আছে। এবার প্রথম লেবার 10 10 না 12 ধরেছিলাম না একটু আগে? আরে 10ই থাক, অসুবিধা নেই, 10ই থাক, অসুবিধা নেই। দেখো আমরা যদি মার্জিনালে দেখি, মার্জিনালে দেখতে পাচ্ছি যে প্রথম লেবার 10 টাকা, ভালো কথা, তার সে 10 টাকার কাজ করছে, 10 টাকা পাচ্ছে। দ্বিতীয় লেবার 16 টাকার কাজ করছে, 10 টাকা পাচ্ছে। মালিক পক্ষের সুবিধা, তো সে 16 টাকার কাজ করছে আর 10 টাকা দিচ্ছি। তৃতীয় ব্যাপারেও ঠিক আছে, চতুর্থ ব্যাপারেও ঠিক আছে, কিন্তু এই যে এই লেবারটার ক্ষেত্রে সে দিচ্ছে 8 টাকার কাজ, তাকে আমরা দিচ্ছি কত? 10 টাকা। তাহলে মার্জিনাল কস্ট কি হয়ে যাচ্ছে? তুলনামূলকভাবে বাড়তে শুরু হচ্ছে। কস্ট কি হচ্ছে? ব্যয়টা আমাদের কি হচ্ছে? দিচ্ছে 8 টাকা, আমাকে দিতে হচ্ছে 10 টাকা, কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে প্রথমে কি হচ্ছে, প্রথম দিকটাতে আমাদের উৎপাদন যেটা হচ্ছে কস্টের ক্ষেত্রে, কস্ট প্রথমে কি হচ্ছে? প্রথমে কমছে, দেখো এই জায়গাটাতে কমছে, তারপরে বাড়ছে, এই হিসাবে। তো আমাদের এত ডিটেলসে যেতে হবে না, এত কঠিন কিচ্ছু আসে না, তোমাদের শুধু জানতে হবে যে টোটাল প্রোডাকশন কার্ভ কেমন ছিল, টোটাল প্রোডাকশন কার্ভ কেমন দেখতে ছিল বলো? টোটাল প্রোডাকশন কার্ভ কেমন দেখতে ছিল দেখে বল, না পারলে দেখে বল। টিপি দেখতে কেমন ছিল? তো আমরা বলে দেব, আমরা এরকম টিপি কার্ভ দেখেছিলাম এরকম উত্তল হয়ে গিয়ে অবতল, আবার টিভিসি দেখছি অবতল হয়ে গিয়ে উত্তল। ঠিক বাঁক বদলের বিন্দুগুলো দিয়ে এরও বাঁকটা বদল হয়। তো দেখে মনে হচ্ছে কি এখানটায় যদি টিভির এখানে যদি একটা আয়না বসিয়ে দিই, মিরর বসিয়ে দিই, তাহলে আমরা এই কার্ভটা দেখতে পাবো। তাই টিভিসি রেখাকে বলা হচ্ছে কি টিপি রেখার দর্পণে প্রতিফলিত প্রতিবিম্ব। ইংলিশে আমরা বলবো টিভিসি কার্ভ is mirror image of TP curve। ঠিক আছে, বোঝা গেছে? বলো সারপ্রাইজ টেস্ট, বলো পরিপূরকের ক্ষেত্রে কি হবে? পরিবর্তন দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখলাম পজিটিভ, পরিপূরকে কি হবে? শুনতে পেলাম না, অর্পিতা বলো আরেকবার। না, পেট্রোলের দাম বাড়ছে, কারের চাহিদা কি হবে? মোটর গাড়ির চাহিদা কমে যাবে, ঋণাত্মক। ঠিক আছে, শূন্য কখন হয়?
ও তোদের তো পরীক্ষাতেই নেই এটা। আমি আসিনি, তুমি ও এসেছিলি বা করিস নি? এই তারপরের দিন তুই ক্লাসে গেলি বলে ইলেকট্রিসিটি পড়িস নি, তারপরে হয়তো জয়েন করেছিস। কি বলছিস কি বলছিস তো কি বললি? শূন্য কার ক্ষেত্রে হবে? না, বিশেষ দ্রব্য নয়, যখন দুটো দ্রব্যের মধ্যে কোনো সম্পর্ক থাকে না তখন শূন্য। বিশেষ দ্রব্যের ক্ষেত্রে শূন্য কোনটাতে হয়? আয়গত স্থিতিস্থাপকতা। বিশেষ দ্রব্যের ক্ষেত্রে আয়গত স্থিতিস্থাপকতা শূন্য হয়, বুঝলে? পড়তে হবে, শর্ট কোশ্চেন না, কোথা থেকে কোশ্চেন দেবে তো বুঝতে পারছি না, তাই খুঁটিয়ে খুঁটিয়ে এই জায়গাগুলো দেখতে হবে। আমি তো এরকম কোশ্চেন করেছি, মানে আমাকে কোশ্চেন করতে দিয়ে টিচার আমাকে কোশ্চেন করতে দিয়েছে এমসিকিউতে। তো কঠিন কোশ্চেন করা যায় যে ধারণার বাইরে, আর আমরা ভাবি কি অপশন থাকবে, ভালোই হলো, যা হোক একটা টিক দেবো। দিদি যেই কোশ্চেন গুলো দিয়েছি সত্যিই তার মধ্যে দিয়েছি প্রায় আর 10টা না, আজকে মোটামুটি তোরা লিখেছিস 20টার মতো। এইটাকে একটা কোশ্চেনের মধ্যে ঢুকিয়েছি, এখানে দুটো কোশ্চেন আরো আছে, সব প্রায় অনেকগুলোই আছে যেইগুলোতে 3টে 4টে বলে 3টে 4টেকে একসঙ্গে ঢুকিয়ে দিয়ে এবার ওরা ভাবছে যে এটা একটা কোশ্চেন, মানে লেখার সময়ও বুঝতে পারছে না, বাড়ি গিয়ে যখন কোশ্চেন গুলো আনসার খুঁজবে তখন বুঝতে পারবে যে যাই হোক কঠিন কোশ্চেন আগের আগের সপ্তাহ খুব একটা কঠিন কোশ্চেনের পরীক্ষা দিতে হয়নি তোমাদের, করছি চেষ্টা করছি কঠিন তোমাদের জন্য কঠিন কোশ্চেনের পরীক্ষা দেওয়ার পরীক্ষা নেব। এটা হয়ে গেল আমাদের, ছেড়ে দাও। এবার আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে এপিএমপি আমাদের এখানে দেখো কি রাখলাম, এখানে আমরা এপি কেমন দেখেছিলাম? এপি দেখেছিলাম প্রথমে উঠে গিয়ে পাহাড়ের মতো, এটা ছিল এপি। এমপি কি ছিল? এমপি ছিল এর উপর দিয়ে, তাই তো? হ্যাঁ এর উপর দিয়ে ছিল না, হ্যাঁ এমপি ছিল এরকম, রেখার বাইরে চলে গেছে। হ্যাঁ যাই হোক অতটা আমরা করবো না আপাতত। এটা ছিল এমপি, এটা ছিল এপি। তো আমাদের এবিসি আর এসি আমরা এই পয়েন্টগুলোকে টেনে নেব এইভাবে। এইবার আমাদের এইরকম যাবে হলো, এটা কোন রেখা হবে? এটা এমসি আর এটা হবে এবিসি, এটা হবে এবিসি। এইগুলো কিন্তু তার মানে আমাদের এমপি রেখার দর্পণে প্রতিফলিত প্রতিবিম্ব কোনটা? এমপির মিরর ইমেজ কোনটা? এমপি এমসি আর এপির এবিসি, ঠিক আছে? ছবিটা এঁকে রাখো, নিচে এরকম ভাবে লিখে রাখো এবিসি রেখা টিবিসি রেখা টিপি রেখা টিবিসি রেখা টিপি রেখার দর্পণে প্রতিফলিত প্রতিবিম্ব, দর্পণে প্রতিফলিত প্রতিবিম্ব। এইবার এখানে তোমরা কি লিখবে তাহলে? এমসি রেখা এমপি রেখার দর্পণে প্রতিফলিত প্রতিবিম্ব, তারপরে এবিসি রেখা এপি রেখার দর্পণে প্রতিফলিত প্রতিবিম্ব। ঠিক আছে, বুঝতে পেরেছিস কি লিখতে হবে? লিখে নাও, লেখা হলে বলবে। আমি আরেকবার বাংলাটা বলছি, বলছে মোট রেখার কোন বিন্দুতে গড়ের মান হবে সেই বিন্দুর সঙ্গে মূল বিন্দু যোগ করলে যে সরল রেখাটি পাওয়া যায় সেই সরল রেখার ঢালের সঙ্গে সমান। ঠিক আছে, তো এখানে আমি কি বলিনি, কি রেখা বলিনি, মোটের পরে আমরা কি বসাতে পারি?
মোট ব্যয় বসাতে পারি, আর গড়ের পরেও তখন কি বসবে? গড় ব্যয়। যদি মোটের পরে আমি উৎপাদন বসাই, মোট উৎপাদন বসাই, তাহলে গড়ের পরে কি বসবে? গড়ের পরে কি বসবে? গড় উৎপাদন। যদি মোটের পরে রেভিনিউ বসাই, তাহলে গড়ের পরেও রেভিনিউ বসে যায়। ঠিক আছে? আচ্ছা, কি বলে সন্তানে আমি বলে দেব, একটু ওয়েট করো, আমি এটা বুঝিয়ে দিই। এই জায়গাতে আমাদেরকে ছবিটা কেমন হবে দেখো, কি বলতে চাইছে আমরা একটু বুঝি। বলছে যে ধরো এই জিনিসটা আমি আগে পড়াতাম, তারপরে একটা ছেলে, অনির্বাণ বলে একটা ছেলে পড়তো, নিউ আলিপুরে থাকে, অনলাইনেই পড়তো। ওই ছেলেটি পেয়েছিল 95 এই ব্যাচ ওইবার। ও আমাকে এইটা বোঝানোর জন্য রিকোয়েস্ট করে, তখন থেকে আমি বুঝি কোশ্চেন আসে ব্যাপার, কিন্তু আমি ওই যে সব পড়িয়ে দেব। দেখো এখানে আমরা যদি মোট টোটাল টিবিসি রেখা আঁকি, টিবিসি রেখা আঁকলাম, টিবিসি রেখা আমি কি পেতে চাইছি? এবিসি। কি করে পাবো? বলছে যে কোনো বিন্দুতে আমি এই বিন্দুটা থেকে কি করব? এইরকম ভাবে মূল বিন্দুকে জয়েন করব। মূল বিন্দুকে জয়েন করলে আমি কি পেয়েছি? কি পাবো? বলেছি মূল বিন্দু, যে কোনো বিন্দু থেকে মূল বিন্দুকে যোগ করলে কি পাওয়া যাবে? একটা সরল রেখা পাওয়া যাবে। এই সরল রেখার ঢাল, কোন রেখার ঢাল কি হয়? খুব কঠিন কনসেপ্ট, তুই বোঝ, যদি না বুঝতে পারিস ছেড়ে দিবি, কোনো ব্যাপার। একটা রেখার ঢাল, ধরো কোন একটা রেখা, এরকম একটা রেখা আছে, এই রেখা এরকম একটা রেখা, তো এর ঢাল আমরা কি করে পাবো? এই দিকে একটা এরকম লম্ব, এই দিকে একটা লম্ব রাখ, ঠিক আছে? এই যে এ বি সি, এবি বাই বিসি, এবি বাই বিসি লম্ব বাই ভূমি, tan এর যে ফর্মুলা, সেই ফর্মুলা যদি আমরা দিই তাহলে আমরা কি পেয়ে যাব? ঢালটা পাবো। যদি খুব কঠিন লাগে বেশি মাথায় নিতে হবে না, আসে না, বড় কোশ্চেন কোনোদিন আসেনি, তাই ছোট কোশ্চেন ওই যেটা লিখিয়ে দিয়েছি তার মধ্যে মধ্যে আসলে আসবে, কিন্তু ছবি আঁকা জীবনেও আসবে। তো আমাদের কি হচ্ছে, আমাদের এখানে এরকম একটা ঢাল, আবার ধরো তাহলে এই যে এই ঢালের যে মানটা হবে, এটা করলে যেটা হবে সেটা কার সঙ্গে সমান হবে? ষোলোরেখার ঢালের ঢালের সঙ্গে কি সমান হবে? মূল বিন্দুর সঙ্গে যে যোগফলটা হবে। হ্যাঁ, মূল বিন্দুর সঙ্গে যোগ করলাম, যে সরল রেখা পেলাম, এই সরল রেখার যে ঢাল, সেই ঢালের মানটা কার সঙ্গে সমান হবে? পড়ো, লেখাটা পড়ো, গড় মানের সঙ্গে। গড় মানের সঙ্গে সমান হবে। ঠিক আছে, আবারও আমি এখান থেকে একটা করতে পারি এইরকম ভাবে, এখান থেকে একটা করতে পারি এইরকম ভাবে, আবার কোন একটা রেখা এইরকম ভাবে এই জায়গাটাতে কি হবে? এরকম টাচ করে গিয়ে এইরকম ভাবে যাবে, মানে কি হচ্ছে, এইগুলো সবই কিন্তু ছেদ করে যেত, যদি বাড়িয়ে দিতাম ছেদ করতো, এটা টাচ করে যাবে। আবার এখান থেকে দিলে এইরকম একটা আসবে, তো এরকম আমাদের আসবে, এরকম করে আমরা গড় মানটা পাবো। এবার এইভাবে আমরা কি পেতে পারি? এরকম আরেকটা, যে মোট থেকে প্রান্তিক, মোট থেকে প্রান্তিকটা আমি বলছি, মোট থেকে প্রান্তিকটা লেখ। ওপরে কি লিখেছিলে? আগেরটা কি লিখেছিলে? গড়ের মান। এবার লিখবে মোট, মোট রেখা থেকে প্রান্তিকের মান, মোট রেখা থেকে প্রান্তিকের মান। আবার গড় থেকে মোট, প্রান্তিক থেকে মোটও শিখবে, ঠিক আছে? এবার লেখো মোট রেখার কোন বিন্দুতে, মোট রেখার কোন বিন্দুতে প্রান্তিক ব্যয় হবে প্রান্তিক ব্যয় হবে, এই কনসেপ্টটা আর একটু কঠিন, সেই বিন্দুতে, সেই বিন্দুতে মোট রেখার যদি, মোট রেখার যদি, অদিতি ইংলিশটাও দিয়ে দিয়ে, এটার ইংলিশটাও দিয়ে দিয়েছি, মোট রেখার যদি
একটি স্পর্শক টানা যায়, একটি স্পর্শক টানা যায়, সেই স্পর্শকের ঢালের সঙ্গে সমান, সেই স্পর্শকের ঢালের সঙ্গে সমান। তো এই কনসেপ্টটা আরো একটু কঠিন। কিরকম? দেখ, আমরা কি করব, আমরা আবারও টিবিসি, এবারেও আমি কি লিখিনি, কস নাকি কিছু লিখিনি, টিবিসি নিলাম। বলেছে কোন বিন্দুতে এবার কি মূল বিন্দুর সঙ্গে জয়েন করতে বলেনি, কি আঁকতে বলেছে, স্পর্শক। তো স্পর্শক আমরা এরকম ভাবে আঁকতে পারি, এরকম একটা স্পর্শক। এবার এই স্পর্শকটার ঢাল বের করতে হবে। এই স্পর্শকটার ঢাল আমরা কি করে বের করবো, এরকম একটা স্পর্শক, এইটাকে আবার এরকম ভাবে টেনে এইরকম ভাবে তুলতে হবে, একটা ঝামেলাদায়ক ব্যাপার রয়েছে। ঠিক আছে, তো আমরা এরকম ভাবে এখানে একটা স্পর্শক কেমন আসবে, এইরকম যাবে। তোমরা আমাকে বলো, এই যে এই বিন্দুতে স্পর্শকটা হয়েছে সেটা কি হয়েছে, মূল বিন্দু দিয়ে গেছে। আমি যদি এরকম ভাবে স্পর্শকটা টানি, সেটা কি যাবে, মূল বিন্দু দিয়ে যাচ্ছে। তার মানে এই রেখাটা, এই যে এই রেখাটা আর এমসির রেখাটা দুটো সেম জিনিস, বুঝতে পারছো? তাহলে আমাদের একটা রেখা হবে যেটা কিনা এবিসি মানে এবিসিও হবে, এবিসির জন্যও হবে, এটা এবিসি রেখা নয়, এটা থেকে এবিসিও পাওয়া যাবে, এটা থেকে এমসিও পাওয়া যাবে। আমরা এবিসি এমসি কি দেখেছিলাম, কখন সমান হয়, এবিসি কখন এমসি ইকুয়াল হয়, এবিসির সঙ্গে এমসি কখন ইকুয়াল হয়, ভুলে গেছি। একটা নতুন জিনিস করার জন্য আবার পুরোনো জিনিস মনে করাচ্ছে, কি রে বাবা, বলো বলো, এবিসি এমসি কখন ইকুয়াল হয়, বলো। সর্বনিম্ন, না, যখন টিভিসি সর্বনিম্ন নয়, যখন যখন এভিসি এভিসি যখন সর্বনিম্ন সর্বনিম্ন বা মিনিমাম, তখন কি হচ্ছে, এবিসি ইজিক্যাল টু এমসি হয়। ঠিক আছে, তো আমাদের এই বাঁক বদলের বিন্দুতেই এই ঘটনাটা ঘটে। যখন এরকম ভাবে টার্ন নিচ্ছে তখনই কি হয়, এসি আর এবিসি আর এমসি ইকুয়াল হয়, আর তখনই কি হয়, এবিসিটা সবথেকে কম হয়। এত যদি অসুবিধা হয়, আমি যে বলছি দরকার, মানে যতটুকু বললাম, ওই যে লেখাটা লিখিয়ে দিয়েছি, মোট থেকে গড়, মোট থেকে এ কি করে পাওয়া যায় সেটা একবার দেখো, সেটাও আসার চান্স নগণ্য, মানে 10%ও নয়, 5%ও আসার চান্স। এইবার তো আমাকে কি বলে, সরকারি একটা জিনিস বলেছে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। নাম্বার অফ লেবার মানে হচ্ছে শ্রমিকের সংখ্যা। শ্রমিকের সংখ্যা, তাহলে আমার কস্ট কত হবে বা ব্যয় কত হচ্ছে, একজন আমি যদি উৎপাদক হই, আমার ব্যয় কি, আমার ব্যয় হচ্ছে এইগুলো মজুরি পার লেবার, একজন লেবারকে আমাকে কি দিতে হচ্ছে, ডব্লিউ। তাহলে একজন লেবারকে কত টাকা দিতে হবে, একজন লেবারকে দিতে হচ্ছে, তাহলে একজন লেবারকে দিতে হবে ডব্লিউ ইনটু এল। তো ডব্লিউ ইনটু এল, এটা টোটাল ভ্যারিয়েবল কস্ট, লেবার ভ্যারিয়েবল, তাই টোটাল ভ্যারিয়েবল কস্টকে ডব্লিউ ইনটু এল বাই কিউ লিখতে পারি। কিউটা কিউবের জায়গায় আছে, আর টোটাল ভ্যারিয়েবল কস্টটাকে আমরা বলছি যে লেবার প্রতি এক লেবারের জন্য যত খরচা হয়েছে সেটাকে নিয়েছে। এবার বোঝা গেছে পরের পার্টটা, পরের পার্টটা বোঝা গেছে। এইবার কি করেছে, এইবার এইটাকে লম্বা লাইন টেনে দিয়েছে, ডব্লিউ কে উপরে রেখে কিউ বাই এল করে দিয়েছে। এটা তো আমরা জানতামই যে আমরা যদি এলটাকে নিচে নামাতে চাই, এল কে তো এরকম ভাবে নিচে নামাতে পারবো না। ঠিক আছে, এটাকে কি করেছে, এলটাকে একেবারে, আমরা যদি এইটাকে ক্যালকুলেশন করি, দেখো ডব্লিউ বাই কিউ ইনটু কিউ বাই এল কে আমরা কি করব, ডব্লিউ ইনটু নিচের পার্টটা উল্টে যাবে, ডব্লিউ এল বাই কিউ। দেখো এইটা মানে যদি এটা লেখা যায়, তাহলে এটা মানে এটা লেখা যায়,
এইটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায়, তাহলে এটাকে বুঝতে পেরেছি। হ্যাঁ। এইবার এইবার বলেছে এপিএল। এপিএল বলছে ডব্লিউ বাই এ পি। আমাদের মনে করে দেখো যে এপি অ্যাভারেজ প্রোডাকশন ইজ ইকুয়াল টু কি ছিল? অ্যাভারেজ প্রোডাকশন ইজ ইকুয়াল টু ছিল কিউ বাই x1। আমি শিখিয়েছিলাম x1, ওরা x1 এর জায়গাতে এল লিখছে। x1 মানে আমি সেখানেও শ্রমিকই ধরেছিলাম, তো আমি এল এর জায়গায় এটা ধরেছিলাম। তো এপি মানে কি হচ্ছে? মোট উৎপাদন ডিভাইডেড বাই কি আসছে? শ্রমিকের সংখ্যা। কিউ মানে মোট উৎপাদন ডিভাইডেড বাই শ্রমিকের সংখ্যা, মানে এটা এপি এভারেজ প্রোডাকশন। তো এটাকে এল মানে এই এলটা লেখার কারণ হচ্ছে লেবারের এভারেজ প্রোডাকশন বোঝানোর চেষ্টা করছে। যেহেতু এটা লেবার দিয়ে করা হচ্ছে, আমি যদি x1 দিই তাহলে এপির নিচে এখানে x1 লিখতে পারি। বুঝলে? এবার বোঝা গেছে পুরো ব্যাপারটা? অন্বেষা তো দেরি কেন? অন্বেষা, আমরা শিখেছিলাম মোট রেখা থেকে গড় মান, এবার আমরা লিখবো গড় রেখা থেকে মোট মান। গড় রেখা থেকে মোট মান। হয়েছে? গড় রেখা থেকে মোট মান দেয়নি তোদের বইতে, যে না দিয়ে থেকে তুই তা ও রেভিনিউতে দিয়েছে গড় থেকে মোট। ঠিক আছে, বলে বলে দিই, পরবর্তী সময় যদি কাজে লাগে। গড় রেখার কোনো বিন্দু থেকে এটা আগে আগে শিখিয়েছি। উত্তরটা লেখানোর পরে বলবি কোথায় শিখিয়েছি। হ্যাঁ, গড় রেখার কোনো বিন্দু থেকে উল্লম্ব এবং অনুভূমিক অক্ষের ওপর লিখেছিস লম্ব অঙ্কন করলে যে আয়তক্ষেত্র পাওয়া যায় কি বললাম আমি? প্রথম থেকে আরেকবার বলছি। গড় রেখার কোন বিন্দু থেকে উল্লম্ব এবং অনুভূমিক অক্ষের ওপর লম্ব অঙ্কন করলে যে আয়তক্ষেত্র পাওয়া যায় সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মান মোট মানের সাথে সমান হয়। হয়েছে? লিখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, the value of the area of the rectangle is equal to the total value of the rectangle obtained from the drawing length of vertical and horizontal axis from any point of average curve. দাঁড়াও পাঠিয়ে দিচ্ছি। লাস্টের লাইনটা মোট মানে ক্ষেত্রফলের মান মোট মানের সাথে সমান হয়। ক্ষেত্রফলের মান মোট মানের সঙ্গে সমান হয়। পাঠালাম 11 যেতে পাঠিয়ে দিলাম। তো আমরা ছবিটা যদি আঁকি, ধরো এইটা হলো এবিসি, এটা হচ্ছে এবিসি, তাহলে আমরা এরকম ভাবে একটা ক্ষেত্রফল পাবো। এই ক্ষেত্রফলের মান কি হবে? এইটা একটা টিভিসি হবে। আবার ধরো এরকমও যদি করি তাহলে সেটাও একটা টিভিসি আসবে। বুঝলে?
কি করছি, এদিকে একটা লম্ব এদিকে একটা লম্ব করলে যে আয়তক্ষেত্র পাচ্ছি সেই আয়তক্ষেত্রের সঙ্গে সমান। এইবার লেখো কি জানো, মার্জিনাল মানে প্রান্তিক থেকে মোট। এটা পাওয়াটা একটু ডিফিকাল্ট। দেখো, প্রান্তিক রেখার কোনো বিন্দু থেকে অনুভূমিক অক্ষের উপর লম্ব অঙ্কন করলে বাঁ দিকে যে ক্ষেত্র পাওয়া যায় তার বাঁ দিকে যে ক্ষেত্র পাওয়া যায় তার ক্ষেত্রফলের সাথে মোট মান সমান হয়। এইবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস করাবো, তোমরা একটু স্বল্পকাল দীর্ঘকাল কাকে বলে পড়ো, স্বল্পকালে কি ধরনের ব্যয় থাকে, দীর্ঘকালে কি ধরনের ব্যয় থাকে, একটু মনে করার চেষ্টা করো। আমি তোমাদেরকে পড়াবো স্বল্পকালীন ব্যয় এবং দীর্ঘকালীন ব্যয়ের সম্পর্ক, পড়াবো। তাই এসেছি, ঠিক আছে। স্বল্পকাল দীর্ঘকাল এতবার করিয়েছি ছাত্রছাত্রীগুলোকে, আমি কিন্তু কোশ্চেনের উত্তরটা লিখিয়ে দিইনি। স্বল্পকাল কাকে বলে, দীর্ঘকাল কাকে বলে, মানে শুধু কাকে বলে লিখিয়ে দিয়েছিলাম। এসেছিল 5 নম্বরের পার্থক্য, সবাই লিখে এসেছে, 95 এর উপরে সবাই পেয়েছে। তার মানে ওটা তো মার্কস পেয়েছে, একজন তো 100ই পেয়েছে, আর ওটা তো অপশনও ছিল না। বলো স্বল্পকাল কাকে বলে, শর্ট রান কাকে বলে? না না, কমপক্ষে একটি উপাদান যদি স্থির হয় তখন তাকে আমরা বলবো স্বল্পকাল। মিনময়ের কাছ থেকে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। মিনময়, পরীক্ষাও তো তুমি দিয়েছো বলে মনে পড়ছে না। অদিতি সবকটা আনসার করেনি, এ করেছিল। উত্তরটা বলে দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, কি যেন বলছিলাম। তাহলে শর্ট রানে কতগুলো কস্ট হবে? শর্ট রানে হচ্ছে স্বল্পকালে দুই ধরনের উপকরণ থাকে। কি কি? স্থির এবং পরিবর্তনীয়। দেখো, স্বল্পকালে দুই ধরনের উপাদান থাকে, স্থির এবং পরিবর্তনীয়। তাহলে স্থিরের জন্য কি খরচা হবে? স্থিরের জন্য যে ব্যয় তাকে আমরা কি বলবো? স্থির ব্যয়। তাহলে সেটা হচ্ছে ফিক্সড কস্ট। আর মোটে পরিবর্তনীয় জন্য যে খরচা হয় তাকে আমরা কি বলবো? পরিবর্তনীয় ব্যয়, ভ্যারিয়েবল কস্ট। দেখো, অর্থাৎ দুই ধরনের ব্যয় থাকে, একটি হচ্ছে স্থির ব্যয় এবং অপরটি হলো পরিবর্তনীয় ব্যয়। তো আমরা in short run there are two types of cost. One is fixed cost and another is variable cost. এইবার
লং রানে কি থাকে? লং রানে কি থাকে? শুধু ভ্যারিয়েবল কস্ট। দেখো দীর্ঘকালে এক ধরনেরই উপাদান থাকে, সেটি হলো পরিবর্তনীয় উপাদান। In the long run there is only one input, that is variable input. হয়েছে? There that is variable input. So there is only cost is variable cost. এবার দেখো শর্ট রানে দুটো কস্ট, লং রানে একটাই কস্ট। কোথায় কস্ট বেশি হবে? শর্ট রানে বেশি হবে। Therefore cost of short run, স্বল্পকালের ব্যয়, cost of short run is greater than cost of long run. জয়দেব সরকারের কোন পেজে আছে রে এটা? 109 এর সম্পর্কটা আছে। 109 জয়দেব সরকারের 109 পাতায় রয়েছে, আর এতে নেই। আছে 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 107 পাতায় আছে, 107 পাতায় আছে। ও বাবা, এতে তো অনেক কিছু করেছে। বাবা রে বাবা, অনেক কিছু করেছে, অনেক কিছু। এটা করিয়ে দেবো, অসুবিধা নেই, সেটা করিয়ে দেবো। কিন্তু প্রশ্ন এরকম হতে পারে যে এক্সিকিউ টাইপ যদি প্রশ্ন হয় যে লং রানের থেকে শর্ট রানের খরচা বেশি, সত্য মিথ্যা, সত্য মিথ্যা দিয়ে তারপরে আরো অনেক কিছু দিয়ে তার একটা এমসিকিউ বানাতে পারে। ঠিক আছে, এইবার আমরা যেটা জানবো, কটা বাজে দেখছি, লাস্টে এলএমসি টা করাতে পারবো কিনা জানি না, এসএসসি আর এসটিসি টা করতে দেবো। এই এলটিসি লং রান আমরা কি কি শিখবো? এলটিসি, আর কি শিখবো? এল এ সি, আর একটা শিখবো এল এম সি। এইগুলো কি? কিছুই না, আমরা আগে যেগুলো শিখেছি সেইগুলোই। এলটিসি মানে লং রান টোটাল কস্ট কার্ভ, দীর্ঘকালীন মোট ব্যয় রেখা, দীর্ঘকালীন গড় ব্যয় রেখা, দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখা। হয়েছে? এবার আমরা লিখে নিই আগে, পরে আমরা বুঝবো। এসটিসি দের মোড়ক, মোড়ক বলা হয়, বা বহি স্পর্শক, বহিঃস্পর্শক ইংলিশে বলছে এনভেলাপ, এনভেলাপ, খাম, খামও বলে, খাম রেখাও বলে, বহিঃস্পর্শক বা খাম রেখা। কি কি বললাম? মোড়ক বলেছি, বহিঃস্পর্শক বলেছি, আর খাম বলেছি। কার? এলটিসি হচ্ছে এসটিসি দের, অনেকগুলো এসটিসি, অনেকগুলো এসটিসি বহিঃস্পর্শক রেখা। ঠিক আছে, এইটা কি? এটা কার হবে তাহলে? এলএসি কার হবে? দেখে কি মনে হচ্ছে? এসএসসি। এসএসসি, এসএসসি। আর এলএমসি কার হবে? এসএমসি। না, কারোরই হবে না, রেখা নয়।
লাস্টে 9 লিখে দেবে। আচ্ছা অদিতি কি লিখবি? লিখবি যে এলটিসি ইজ envelope curve of STCS। STCS মানে অনেকগুলো STC। LTC is envelope curve of STCS। বোঝা গেল? তারপরে কি লিখবি? LTC is envelope curve of SACS। হয়েছে? অদিতি হলে বলবি, দুটো লেখা হলে বলবি। তারপরে দুটো লেখা হয়ে গেছে? তারপরেরটা LMC is not envelope curve of SMC। যদি আজকে সময় হয় আজকে এলএমসি তে বুঝিয়ে দেব, আর যদি না সময় হয় আমরা নেক্সট দিন করব, ঠিক আছে? চলো আমরা এখন আলোচনা করব এই এলটিসি নিয়ে। এলটিসি নিয়ে দেয়নি যদিও এদের বইতে, কি বলে এগুলো তো খুব ইম্পর্টেন্ট কিছু না, কিছু জায়গাতে ইম্পর্টেন্ট, বাদ বাকি বেশিটাই ইম্পর্টেন্ট নয়, তাই খুব ডেপথে যাচ্ছি না।